হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা মোটামুটি জুলাই মাসে হতে পারে। জুলাই মাসের মাঝামাঝি দিকে বা অনেক স্কুলে জুলাই মাসের থার্ড উইকে, তৃতীয় সপ্তাহে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। আবার কিছু কিছু স্কুল আছে যেখানে অগাস্ট মাস থেকে, মানে অগাস্ট মাসের শুরু থেকে তোমাদের দ্বিতীয় পর্বের মূল্যায়ন মানে সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। যাই হোক, আমরা ধরে রাখবো যে জুলাই মাসে পরীক্ষা হবে, যাতে করে আমাদের সিলেবাসটা শেষ করতে সুবিধা হয়। কেমন? আর তোমরা জানো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে আমাদের মোট 5টা চ্যাপ্টার রয়েছে। শিলা ও খনিজ পদার্থ চ্যাপ্টার নাম্বার 5, চ্যাপ্টার নাম্বার 6, 7, 8 মানুষের শরীর পর্যন্ত। কেমন? তাহলে এদিকে 3টে এবং এদিকে 2টো চ্যাপ্টার পরীক্ষা, যার মধ্যে আমরা দেখো চ্যাপ্টার নাম্বার 4 এবং 5 শেষ করে দিয়েছি, এবং চ্যাপ্টার নাম্বার 6 যেটা রয়েছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, সেখান থেকে আমরা 2টো ক্লাস দিয়েছি। পেজ নাম্বার 89 পর্যন্ত আমাদের কিন্তু ক্লাস হয়ে গেছে। এবং সেখানে ক্লাসে আমরা কি করেছি, আমাদের বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন আসে, সেগুলো আমি ক্লাস চলাকালীন বলে দিই, যাতে করে তোমরাও সেগুলো মার্ক করে নিতে পারো, দাগ দিয়ে নিতে পারো। তাহলে সেগুলো যখন তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা আগে থেকে প্রিপারেশান নেবে, যেহেতু আমি ক্লাসেই বলে দিচ্ছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে, তাহলে তোমরা সেগুলো মার্ক করে নেবে। কেমন? তাহলে এখন থেকে প্রিপারেশান ভালো হবে, এবং পরীক্ষায় যখন আসবে প্রশ্ন, তখন তোমরা সহজেই সেটা করে আসতে পারবে এবং সঠিক করে আসতে পারবে। এছাড়াও আমরা রায়মার্টিন সহায়িকা থেকে বা পারুল প্রকাশনী যে সহায়িকা বইগুলো আছে, সেগুলো থেকেও তোমাদের প্রত্যেক দিনের ক্লাস থেকে যে যে প্রশ্নগুলো তোমরা করে যাবে, সেগুলো আমি দেখিয়ে দিই। যারা আগের ক্লাসগুলো দেখোনি, দেখবে আমাদের ক্লাস 6 আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে। কেমন? সেখানে দেখবে ক্লাস 6-এর পরিবেশের প্লেলিস্ট পাবে। ক্লাস 6 পরিবেশ এই নামে প্লেলিস্ট আছে, সেখান থেকে অবশ্যই আগের যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিও। কেমন? দেখো, আমরা এখানে জানি যে আমরা প্রত্যেক দিন নানা রকম কাজ করি। এই যে আমি কথা বলছি, কথা বলাটা একটা কাজ। লিখছি, তুমি পড়ছো, তুমি টিউশন যাচ্ছ বা স্কুলে যাচ্ছ, আবার বাড়ি আসছো, হাঁটাচলা করছো। কেমন? কথা বলা বা ঘুমোনো, সব কিছু কাজ, খেলাধুলা করা, এগুলো সব আমরা অনেক কাজ করি। সেই কাজের জন্য আমাদের কি লাগে? শক্তি লাগে। সেই শক্তি আমরা কি থেকে পাই? আমরা খাবার থেকে পাই, তাই না? তাহলে আমরা এই জিনিসটা জানি যে আমরা আমাদের প্রয়োজনের জন্য সারাদিনে যে নানা রকম কাজ করি, সেটার জন্য যে শক্তি লাগে, সেই শক্তি আমরা কি থেকে পাই? না, তো খাবার থেকে পাই। এখানে একটা শূন্যস্থান পূরণ দিতেই পারে যে আমাদের প্রতিদিনের কাজের জন্য যে শক্তি লাগে, তা আমরা ড্যাশ থেকে পাই, সেখানে খাবার এই কথাটা বসাবে। আর এই জিনিসগুলো আমাদের প্রশ্ন আসে না, কিন্তু এই জিনিস একদম সহজ করে তোমাকে একটু জানতে হবে যে আমরা প্রতিদিনে যে খাবার খাই, সেগুলোর মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা প্রাণী থেকে পাই, সেগুলোকে আমরা বলবো প্রাণীজ উৎস। আর কিছু কিছু খাবার আমরা পাই যেগুলো গাছ থেকে, গাছ মানে উদ্ভিদ থেকে পাই, তাহলে সেগুলোকে বলবো আমরা উদ্ভিজ্জ উৎস। তোমরা নিজেরাই নাম করতে পারবে। যেমন আমরা দেখেছি যে দুধ বলো, ডিম বলো, মাছ, মাংস, মধু। কেমন? মধুটাও কিন্তু প্রাণীজ খাবার। কেমন? মৌমাছি থেকে আমরা পাই মধুটা। দুধ আমরা গরু থেকে পাই। কেমন? ডিম সেটা মুরগি থেকে পাই। এরকমভাবে নানা রকম মাছ। তাহলে এগুলো, এই সমস্ত খাবার যেগুলো আমরা পাচ্ছি, বা দুধ থেকে আমরা আমরা তৈরি করছি, হয়তো ঘি তৈরি করছি, মাখন বা বাটার তৈরি করছি, এই জিনিসগুলো। কেমন? বা পনির তৈরি করছি, এগুলো সব প্রাণীজ খাবার, তাই না? এগুলো সব কী খাবার? প্রাণীজ খাবার। এগুলো প্রাণী থেকে আমরা পাই। আর বেশিরভাগ আমরা খাবার যেটা খাই, সেটা উদ্ভিজ্জ। আমরা যা কিছু দানা শস্য খাই, ধান থেকে আমরা চাল করলাম, সেই চাল থেকে আমরা ভাত করি, তাই না? তারপর সেটা আটা বানাই, আটা বানিয়েও বিভিন্ন রকম খাবার আমরা তৈরি করি, বা চাল থেকে আমরা মুড়ি করি। এগুলো সব উদ্ভিজ্জ খাবার। ঘুর পথে আমরা উদ্ভিদ থেকেই পাই। ভুট্টা বলো, ভুট্টা সেটাও কিন্তু, বা যে কোনো ডাল বলো, যে কোনো ডাল, মুগ ডাল হতে পারে, মসুর ডাল হতে পারে, মটর ডাল হতে পারে, ছোলার ডাল, সব আমরা গাছ থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। সয়াবিনটাও কিন্তু আমরা গাছ থেকে পাই। কেমন? এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, এবং খুব ভালো ভালো মানের প্রোটিন। কেমন? কড়াইশুঁটি আছে, ফলমূল আছে, যাবতীয় ফল, যা কিছু ফল, লিচু হতে পারে, আম হতে পারে, কলা হতে পারে, আঙুর হতে পারে, সমস্ত কিছু। ওকে, সয়াবিন হলো, বা নাটস যেগুলো রয়েছে, বাদাম, বিভিন্ন রকমের বাদাম, এগুলো সব আমরা উদ্ভিদ থেকে কিন্তু পাই। কেমন? তাহলে এটা জাস্ট একটু মনে রাখবে। কেমন? আমাদের সেরকম প্রশ্ন কিন্তু আসে না। এবার কী থেকে পাই? যেমন দুধ পাই আমরা গরু থেকে, মাছ আমরা রুই, কাতলা, বাটা মাছ, ইলিশ মাছ, ডিম পাই হাঁস মুরগি থেকে, মাংস মুরগি, ছাগল, এগুলো থেকে পেয়ে থাকি। এবার বাকি প্রাণীরা বাকি প্রাণীরা অন্য কোন প্রাণীদের খায়, বা তারাই বা কী খায়? বাকি যে প্রাণীগুলো আছে, তারা অন্যান্য প্রাণীগুলোকে কিন্তু খেয়ে থাকে। কেমন?
অন্যান্য প্রাণীগুলোকেও খেয়ে থাকে বা উদ্ভিজ্জ খাবারও খায়, উদ্ভিজ্জ খাবারও কিন্তু খায়। যেমন আমরা যদি বলি যে ব্যাং, ব্যাংটা কি খায়? ফড়িং, ফড়িংকে খায় বা পোকামাকড় খায়। গরু ছাগল কিন্তু পতঙ্গ টতঙ্গ নয়, মেনলি ঘাস, লতাপাতা, খড় এগুলো খায়। তাহলে গরু, ছাগল, হরিণ, যারা তৃণভোজী প্রাণী আছে তারা, তৃণ মানে ঘাস বা লতাপাতা, এই সমস্ত জিনিস খায় গরু, ছাগল, হরিণ। কেমন? ময়ূর আবার কী করে? যেমন দেখো ব্যাং কথা বলছি, ব্যাং কী খায়? ফড়িংকে খায়। আর ব্যাংকে কে খায়? সাপ খায়। সাপকে কে খায়? ময়ূর খায়। তাহলে ময়ূর কিন্তু সাপ খেয়ে বেঁচে থাকছে, তাই না? ময়ূর কী খাচ্ছে? সাপ খাচ্ছে। বা সাপ কী খেয়ে বেঁচে থাকছে? ব্যাং খেয়ে বেঁচে থাকছে। তাহলে এগুলো অন্যান্য প্রাণীগুলোকে ধরে খাচ্ছে। অনেক সময় বড় মাছ সেগুলো পুকুরের ছোট মাছগুলোকে ধরে খায়, বড় মাছগুলো ছোট মাছগুলোকে ধরে খায়, তাই না? তাহলে অন্যান্য প্রাণীরা এরকম উদ্ভিদকেও খায়। আবার কিছু কিছু প্রাণী দেখলাম আমরা, যেমন বাঘ হতে পারে, সিংহ হতে পারে, এগুলো হরিণ ধরে খায়, কেমন? বা বুনো শুয়োর এগুলো ধরে খায়, কেমন? বা ছাগলের বাচ্চা সেগুলোও খায়। তারা মাংসাশী প্রাণী যারা রয়েছে, বাঘ, সিংহ, এরা কিন্তু মাংসাশী প্রাণী, মানে অন্য প্রাণীকে ধরে খায়। ওকে, তাহলে আমরা যে কোনো জিনিসকে যদি আমরা দেখি, তাহলে শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখব যে মানে ঘুর পথে হলেও উদ্ভিদ থেকে পায়। ধরো তুমি দেখছো যে ঘাস ফড়িং, ঘাস ঘাস ফড়িংকে কে খাচ্ছে? ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ। তাহলে তুমি বলবে হয়তো যে ব্যাঙের ক্ষেত্রে প্রাণীজ খাবার দরকার হয় না, কিন্তু একবার যদি ভেবে দেখো ঘাস ফড়িং কী খায়? ঘাস খায়। তাহলে ঘাস ফড়িং যে শক্তিটা পেয়েছে কী থেকে পেয়েছে? ঘাস থেকে পেয়েছে, তাই না? তাহলে ঘাসের শক্তিটা ঘাস ফড়িংয়ের পেটে যায়, তারপর ঘাস ফড়িংকে যখন ব্যাঙ খায় তখন সেই শক্তিটা ব্যাঙের পেটে যায়, ব্যাঙকে যখন সাপ খায় তখন সাপের পেটে গেল। তাহলে আমরা যদি বলি ব্যাঙ কোথা থেকে শক্তি পাচ্ছে? ঘুর পথে কিন্তু উদ্ভিদ থেকেই, মানে ঘাস থেকে খাবার পাচ্ছে, তাই না? সরাসরি ঘাসকে খাচ্ছে না, কিন্তু ঘাসকে খেয়েই তো ঘাস ফড়িং বড় হয়েছে। তারপর ঘাস ফড়িংকে যখন ব্যাঙ খাচ্ছে তখন সে শক্তি পাচ্ছে। সাপ হয়তো ব্যাঙ খাচ্ছে, কিন্তু ঘুর পথে সাপও ওই উদ্ভিদ থেকে শক্তিটা পাচ্ছে। তাহলে সমস্ত শক্তি কিন্তু উৎস পৃথিবীতে, সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কিন্তু হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট পথে, সোজা বা ঘুর পথে আমরা গেলে শেষ, মানে আমরা যদি পিছন দিকে যাই দেখতে পাবো যে উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে কিন্তু খায়। ওকে, যেমন ধরো ময়ূর কী খায়? সাপ খায়। তুমি বলে ময়ূর তো সাপ খায়, তাহলে ময়ূর তো উদ্ভিদ খাচ্ছে না, কিন্তু যে সাপটা খাচ্ছে সে সাপটা কী খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে, সে ঠিক আছে। ব্যাঙ কাকা খাচ্ছে? ফড়িংকে খাচ্ছে। ফড়িং কাকা খেয়েছিল? ঘাসকে খেয়েছিল। তাহলে দেখো সে ঘাস থেকে কিন্তু শক্তিটা এসছে। ওকে, আর আমরা জানি যে উদ্ভিদ কী করে? সূর্যের আলো, অন্যান্য উপাদান, মানে কী কী লাগে? অন্যান্য উপাদান মানে জল লাগে, H2O, জল লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, এগুলোর সাহায্যে ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, তারা নিজের পাতার মধ্যে খাবার তৈরি করে সালোকসংশ্লেষ পদ্ধতিতে। কেমন? তাহলে সমস্ত শক্তির উৎস হচ্ছে পৃথিবীতে সূর্য। এটা, এই শর্ট কোশ্চেনটা মনে রাখবে, শূন্যস্থান পূরণ দিতে পারে। পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস, সব খাবারের, এখানে সব প্রাণীর খাদ্যের উৎস। প্রাণীরা খাদ্য কোথা থেকে পায়? না তো সবুজ উদ্ভিদ থেকে পায়, ঘুরপথে বা সোজা পথে বা ঘুরপথে। তারা যারা সরাসরি উদ্ভিদকে খায় তারা সোজা পথে পাচ্ছে, যারা ঘুরপথে অন্য প্রাণীকে খাচ্ছে তারা ঘুরপথে সবুজ উদ্ভিদ থেকেই পাচ্ছে, তাই না? আর এটা বলছে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? না তো সূর্য। কেমন? সূর্য যখন খাবার তৈরি করে, গাছ যখন খাবার তৈরি করে তখন সূর্যের আলো লাগে, দিনের বেলা খাবার তৈরি করে। সূর্যের আলোর যে সৌরশক্তি সেটাকে খাদ্যের মধ্যে তারা কোন শক্তি রূপে জমা রাখে? না তো রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা রাখে। কেমন? তাহলে গাছ যখন খাবার তৈরি করে তখন সৌরশক্তি কোন শক্তি রূপে গাছের মধ্যে জমা হয়? তোমরা উত্তর করবে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা হয়। আমরা যে কারেন্ট ব্যবহার করি, বিদ্যুৎ শক্তি, কারেন্ট ব্যবহার করি, সেটা কি থেকে পাই আমরা? কেমন? কি থেকে পাই? কারেন্টটা আসছে তো, সেটা কিভাবে আসছে সেই অনুযায়ী কারেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে, সেটা তাপবিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা আসছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়? কয়লা হয়তো আছে, কেমন? কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, কেমন? সেগুলোকে পোড়ানো হয়, কেমন? কয়লা হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, এই জিনিসগুলো থেকে, বা প্রাকৃতিক গ্যাস হতে পারে। তাহলে সেগুলোকে পোড়ানো হয়, সেই পুড়িয়ে, এগুলোকে পোড়ালে তাপ উৎপন্ন হবে, সেই তাপে জলকে ফুটিয়ে বাষ্প বা স্টিমে পরিণত করা হয়। নিজে বাষ্পটা তৈরি হলো, সেই বাষ্পটা ধাক্কাতে টারবাইনের চাকা ঘুরতে লাগে,
এবং টারবাইনের চাকা ঘুরলে সেখানে কারেন্ট তৈরি হয়। নিয়ে সেই যে কারেন্টটা পেলাম সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। কেন? কয়লা পুড়িয়ে তাপ পেলাম, সেই তাপের সাহায্যে জলকে ফুটিয়ে স্টিম বা বাষ্পে পরিণত করলাম, সেই স্টিম বা বাষ্পের সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ মানে কারেন্ট তৈরি করা হয়, এটা হচ্ছে তাপবিদ্যুৎ। আর জলবিদ্যুতে কী হয় বলো তো? জলবিদ্যুতে জলের হু হু করে জলের স্রোত আসছে, উঁচু থেকে নিচুর দিকে জল বয়ে যাচ্ছে, সেই স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে সেখানে বিদ্যুৎ তৈরি করা হয়, সেটা হচ্ছে জলবিদ্যুৎ। তাহলে আজ আমরা হয়তো যে কয়লাগুলোকে দেখতে পাচ্ছি, কয়লা কি তুমি যদি ভাবো যে আমি 100 বছর পর কয়লা এখন তৈরি করতে দিই, 100 বছর পর হয়তো পাবো, হবে না। কয়লা কিন্তু 1 বছর 2 বছর বা 100 বছরে হয় না, কোটি কোটি বছর সময় লাগে। আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীতে যে গাছপালাগুলো ছিল, ভূমিকম্পর কারণে বা পৃথিবী ধ্বংস হয়েছিল সেই কারণে সেই গাছপালাগুলো সব চাপা পড়ে গেছিলো মাটির নিচে। এবার মাটির নিচে চাপা পড়ে গেছে, তার উপর পলি জমেছে, মাটি জমেছে, নিয়ে মাটির নিচে চাপে আর তাপে সে গাছগুলো কী হয়েছে, ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে, নিয়ে কয়লাতে পরিণত হয়েছে। তাহলে কয়লাটা কী করে আসলো? গাছ থেকে আসলো। কিভাবে? না তো একসময় যে গাছপালাগুলো ছিল সেগুলো ভূমিকম্পের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা নানাভাবে হয়তো মাটির নিচে চাপা পড়ে যায়। তারপর মাটির নিচে চাপা পড়ে থাকতে থাকতে মাটির নিচে চাপে এবং তাপ বা গরমে কোটি কোটি বছর পর সেগুলো কয়লাতে পরিণত হয়। এবার সেই সময় ধরো অন্যান্য প্রাণী ছিল, তখন হয়তো অন্যান্য বিভিন্ন প্রাণী ছিল, সেই প্রাণীগুলো চাপা পড়েছিল, সেই প্রাণীগুলো থেকে কি তৈরি হয়? পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। তাহলে উদ্ভিদ থেকে মানে গাছপালা থেকে তৈরি হয়েছিল কয়লা, আর বিভিন্ন প্রাণী সেই সময় যেগুলো ছিল সেগুলো থেকে চাপা পড়ে সেগুলো থেকে পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। ওকে, তাহলে পেট্রোলিয়ামটা মাটির নিচে থাকে। পেট্রোলিয়াম আর পেট্রোল কিন্তু একই জিনিস না। আমি আগের ক্লাসে মানে আগের চ্যাপ্টার হয়তো বলেছিলাম যে পেট্রোলিয়াম ওই মাটির নিচে থাকে, কাদা বালি পলি মাটি সব মিশে থাকে। কেমন? পেট্রোলিয়াম কাদা কাদা জিনিস, তার মধ্যে পলি থাকে, বালি থাকে, মাটি থাকে, নুড়ি কাকর পাথর সবই মিক্স থাকে, নিয়ে এটাকে পিউরিফাই করতে হয়। যেমন আমরা ওয়াটার পিউরিফায়ারে ওয়াটারটাকে জলটাকে পিউরিফাই করি, বিশুদ্ধ করি, সেরকম পেট্রোলিয়াম শোধন করতে হয়, নিয়ে পেট্রোলিয়ামটা পরিষ্কার হয়, নিয়ে শোধন করার সময় ধীরে ধীরে সেখান থেকে পেট্রোল ডিজেল কেরোসিন এই জিনিসগুলো আমরা পাই। পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল পাই, ডিজেল পাই, কেরোসিন পাই, এই জিনিসগুলো পাই। তাহলে কয়লা পেট্রোলিয়ামেও যে আমরা জড় যে শক্তিগুলো দেখতে পাচ্ছি সেগুলোও কিন্তু সেই সূর্য থেকে। কি করে বলো তো? কয়লা কি করে হয়েছে? তো গাছপালা চাপা পড়ে হয়েছে। তো গাছপালা কোথা থেকে শক্তি পেয়েছিল? ওই যে সূর্যের আলো সাহায্যে খাবার তৈরি করেছিল, সৌরশক্তিকে শীতশক্তির উপরে জমা রেখেছিল। তাহলে সূর্যের শক্তিকে কাজে লাগিয়েই তো গাছ শক্তি পেয়েছিল, সেই গাছটা বড় হয়েছিল, পরে কয়লায় পরিণত হয়েছে চাপা পড়ে থেকে কোটি কোটি বছরে। তাহলে কয়লার শক্তিও সূর্য থেকেই এসছে ঘুরপথে। পিছন দিকে যদি আমরা যাই দেখবো সেই সূর্য থেকে শক্তি এসছে। পেট্রোলিয়াম সে প্রাণীগুলো থেকে হয়েছে। প্রাণীগুলো কোথা থেকে শক্তি পেয়েছিল? প্রাণীগুলো হয়তো উদ্ভিদকে খেয়েছিল বা অন্য প্রাণীকে খেয়েছিল, তারা সেই উদ্ভিদ থেকে শক্তিটা পেয়েছিল, সেই উদ্ভিদ আবার সূর্য থেকে শক্তি পেয়েছিল। তাহলে ঘুরপথে কিন্তু সূর্য থেকেই শক্তি আমরা পেয়েছিলাম। ওকে, তাহলে সমস্ত শক্তির উৎস প্লাস কয়লা পেট্রোলিয়াম তার মধ্যে যে শক্তি আছে সব কিন্তু সূর্য থেকেই আসে। এই যে খরস্রোতা মানে যে সমস্ত নদীর বেগ খুব বেশি, সেখানে যদি আমরা টারবাইন মানে রাখি জলের স্রোতে, এইদিকে মানে জলের স্রোত বয়ে আসছে, এখানে টারবাইন রাখলে সেটা ঘুরতে লাগবে জলের স্রোতে, সেখানে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা হচ্ছে জলবিদ্যুৎ। ওকে, তাহলে জলবিদ্যুৎ করতেও তাপবিদ্যুৎ হোক বা জলবিদ্যুৎ দুটোতেই কিন্তু মুখ্য ভূমিকা কে পালন করে? না তো সূর্য মুখ্য ভূমিকা পালন করে। এটা শর্ট কোশ্চেনের জন্য তোমরা করবে। ওকে, দেখো এখানে পেজ নাম্বার 91 91 পাতায় আমাদের দেখো দেওয়া হয়েছে সূর্য। সূর্যের আলোর সাহায্যে, ভালো করে বোঝো, সূর্যের আলো দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে সবুজ উদ্ভিদ মানে কি, যার মধ্যে ক্লোরোফিল থাকে, সবুজ উদ্ভিদ, ব্যাঙের ছাতা হবে না, তার মধ্যে ক্লোরোফিল থাকে না। আর এমনি যে কোনো গাছপালা আমরা দেখতে পাচ্ছি, আম জাম কাঁঠাল লিচু সব, পুঁই শাক হতে পারে, যে কোনো জিনিস। ওকে, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে নিয়ে রাসায়নিক শক্তি হিসেবে খাবারটা জমা হয়। কেমন? আবার সবুজ উদ্ভিদকে তৃণভোজী প্রাণী মানে ধরো ঘাস লতা পাতাগুলোকে গরু ছাগল এগুলো খাচ্ছে। কেমন? আর তৃণভোজী প্রাণী গরু ছাগল হরিণকে কে খাচ্ছে? না তো মাংসাশী প্রাণী বাঘ খাচ্ছে, হয়তো হরিণ বাঘ খাচ্ছে বা সিংহ খাচ্ছে, বাঘ সিংহ। এবার তৃণভোজী প্রাণীর মধ্যে শক্তি রয়েছে, সৌরশক্তি এখানে জমা হয়েছে। এবার সবার মৃত্যু হলো, গাছগুলো হয়তো মারা গেল বা তৃণভোজী প্রাণীটা একসময় মারা গেল বা মাংসাশী প্রাণী বাঘ সিংহ মারা গেল। মারা যাওয়ার পর মৃত্যুর পরে কী হচ্ছে? তারা
বহু বছর ধরে মাটির নিচে চাপে এবং তাপে, এবং মাটির মধ্যে বিভিন্ন জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, প্রোটোজোয়া থাকে, সেগুলো ওই তাদের ডেড বডিগুলোকে, গাছ বা প্রাণীগুলোর ডেড বডি, গরু ছাগল বা বাঘ সিংহর ডেড বডিগুলোকে, মৃতদেহগুলোকে ভেঙে দেয়, নিয়ে কঠিন তরল আর গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিতে পরিণত করে। কঠিন যেগুলো কোনগুলো? কয়লা। তরল কোনগুলো? পেট্রোলিয়াম। আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে গ্যাস। তাহলে এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, আর প্রাকৃতিক গ্যাসটা গ্যাস, তাহলে পরিণত হলো। এবার সেগুলো যখন পোড়াবো, আমরা কয়লা পোড়াবো, পেট্রোলিয়াম পোড়াবো, প্রাকৃতিক গ্যাস পোড়াবো, তাহলে কী হবে? তাপ শক্তি তৈরি হবে। সেই তাপ শক্তি দিয়ে আমরা জলটাকে ফুটিয়ে স্টিমে পরিণত করব, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করব, তাহলে বিদ্যুৎ তৈরি হয়ে গেল। কেমন? আবার সৌরশক্তিকে দেখো, আরেকটা জিনিস করা যায়। সৌরশক্তিকে দেখবে সোলার কোষ, যেটা সেই সোলার প্যানেল বসায়, দেখবে ল্যাম্প পোস্টও থাকে এরকম বড়, সব অনেকগুলো প্যানেল থাকে, অনেকগুলো ছোটো 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 প্যানেল বসানো থাকে, অনেক ছোটো 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 প্যানেল বসানো থাকে। ওকে, এখানে সূর্যের আলো পড়লে এখানে বিদ্যুৎ তৈরি হয়, নিয়ে সেই তারের সাহায্যে বাড়িতে আলো জ্বালানো হয়। যেখানে কারেন্ট যায়নি বা অনেকে বাড়িতেও কিন্তু সোলার প্যানেল বসায়, সৌরকোষ বসায়, সৌরকোষ বা সোলার প্যানেল, সেখানে বিদ্যুৎ তৈরি হয়। আবার দেখো এখানে কী হয়েছে, সূর্যের তাপে বায়ু এবং জলের আলোড়ন হয়। কেমন? নিয়ে সেখানে আলোড়ন মানে নড়াচড়া, নিয়ে যান্ত্রিক শক্তি। ধরো বাতাস বইছে, বাতাস বইয়ে সে বড় বড় পাখার মতো থাকে, অনেক লম্বা, একদম কারেন্টের পোলের থেকে আরও বড়। বড় বড় পাখা থাকে, সেই পাখাগুলোকে কিন্তু ঘোরানো হয়, নিয়ে ঘুরলে এখানে টারবাইন থাকে, নিয়ে বিদ্যুৎ তৈরি হয়। আর জলের জোয়ার ভাটা মানে কি? দিনে দেখবে 12 ঘন্টা পর পর দিনে দুবার জোয়ার, এবং 24 ঘন্টাতে দুবার জোয়ার হবে, দুবার ভাটা হবে। এখনই যদি জোয়ার হয় তাহলে 5 মিনিট পর ভাটা হবে, আবার 12 ঘন্টা পর একবার জোয়ার, এবং তার 5 মিনিট পরে ভাটা হবে। কেমন? জোয়ারের পরে পরে ভাটা হয়, নিয়ে আবার 12 ঘন্টা পর আবার জোয়ার, আবার ভাটা। তো জোয়ার মানে জল ফুলে ওঠা, নদীর জল ফুলে ওঠা। কেমন? গঙ্গাধারে গেলে দেখতে পাবে, বিকেলের দিকে বা কোনো একটা সময় দেখবে। কেমন? তো জোয়ার, জল ফুলে ওঠা, আবার যখন জল নেমে যাবে তখন সেটা হচ্ছে ভাটা। তো জোয়ার ভাটা যখন হবে তখন তার নিচে টারবাইন রেখে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। জলের উচ্চ অবস্থান ও প্রবাহ, উঁচু জায়গা থেকে জল হু হু করে বয়ে আসছে হয়তো পাহাড় বেয়ে, সেই স্রোতের মধ্যে টারবাইন ঘুরেও কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে বিদ্যুৎ কীভাবে তৈরি করা হচ্ছে, নানা রকমভাবে তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের এখানে বলেছে। পেজ নাম্বার 91 পর্যন্ত আমি করলাম। কেমন? পেজ নাম্বার 91, এখানে আমাদের কিন্তু শর্ট কোশ্চেনগুলো করতে হবে। ওকে, এই যে এইখানে একটা রাইমার্টিন থেকে তোমাদের প্রশ্ন দেখায়, এই যে খরস্রোতা নদীর স্রোতে টারবাইন বসে দিলে কি হবে না, তো এখানে টারবাইন ঘুরবে, গতিশক্তি বা যান্ত্রিক শক্তি, সেখান থেকে তৈরি হবে বিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, এটা ভালো করে করতে পারো, প্রশ্ন বিচিত্রাতে থাকে অনেক সময়, যে জলবিদ্যুৎ তৈরিতেই, যে আমরা এখানে পড়লাম, এখানে জলবিদ্যুৎ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে সূর্য। ব্যাখ্যা করব যে সূর্যের তাপে নদী বা সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, এই জলীয় বাষ্পই বৃষ্টির রূপে ভূপৃষ্ঠে নেমে আসে বা পর্বতের ওপরে বরফ রূপে জমা হয়। কেমন? বৃষ্টি হতে পারে বা পর্বতের মাথায় বরফ থাকে, জানো তোমরা। এবার সেই বরফটা গলবে বা বৃষ্টির জল যখন নিচে আসবে তখন নদীতে এসে মিশে স্রোত তৈরি করবে, সেই স্রোতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। কেমন? তাহলে জমা ছিল সেটা স্থির শক্তি, তারপর গতিতে পরিণত হলো, হু হু করে বয়ে এলো, সেটা হচ্ছে গতিশক্তি, টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। এই কোয়েশ্চেনটা করবে। কেমন? এই কোয়েশ্চেনটা তোমাদের করতে হবে। আর শর্ট কোয়েশ্চেন আমরা আজকের ক্লাসে বললাম যেগুলো, কয়েকটা শর্ট কোয়েশ্চেন তোমরা দেখে যাবে। কেমন? এখানে এই কোশ্চেনটা দেখতে পারো, এই যে জীবাশ্ম জ্বালানি নয়, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, এই তিনটে জীবাশ্ম জ্বালানি, কিন্তু খড়টা জীবাশ্ম জ্বালানি নয়, এটা দেখবে। কেমন? ওকে। আর পরের দিন আমাদের আরও অনেক প্রশ্ন হবে, আজকের ক্লাসে আমাদের সেরকম হয়তো প্রশ্ন নেই। বাঁধের জলে কি শক্তি থাকে না, তো স্থিতিশক্তি, আর যখন ছেড়ে দেবো তখন গতিশক্তি। কেমন? বাঁধের জলে স্থিতিশক্তি জমা থাকে। উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পায়? সূর্য থেকে পায়। কেমন? তাহলে এরকমভাবে দু একটা প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। আজকে আমরা পেজ নাম্বার 91 পর্যন্ত আলোচনা করলাম। কেমন? আমরা নেক্সট ক্লাসে দেখো, পরবর্তী ক্লাসে আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খাদ্য শৃঙ্খলা, এখান থেকে মেন আমাদের জায়গাগুলো শুরু হয়। এই জায়গাগুলো কিছু কিছু পাতা আছে, এই জায়গাগুলো পেজ নাম্বার 95, 95 পাতা, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। ওকে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যারা ক্লাসগুলো দেখছো, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। কেমন? ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের সমস্যাগুলো পরের যে ক্লাস আমরা দেবো সেখানে আলোচনা করে দেবো। কেমন?
আর পরীক্ষার আগে তোমরা পরিবেশ বিজ্ঞানের সাজেশনও পেয়ে যাবে, সেই সাজেশনগুলো ভালো রকমভাবে প্রিপারেশান নেবে, দেখবে সেখান থেকেই তোমরা প্রায় বেশিরভাগই প্রশ্ন স্কুলের পরীক্ষার সমস্ত প্রশ্নই প্রায় তোমরা কমন পাবে। ওকে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো, অনেকে হয়তো নতুন এসছো, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।